আচ্ছা, a clock in the spaceship emits signal at an intervals of 1 second as observed by astronaut in the spaceship. মানে স্পেসশিপে একটা ঘড়ি ছিল, সেটা হচ্ছে 1 সেকেন্ড পর পর সিগন্যাল দিচ্ছিল এবং সেটা স্পেসশিপে থাকা একজন অ্যাস্ট্রোনট সেটা অবজার্ভ করছিল। If the spaceship travels with a speed of 3 into 10 to the 7 meter per second, what is the interval between successive signals as seen by an observer at the control center on the ground? তাহলে কন্ট্রোল সেন্টারে থাকা, মানে গ্রাউন্ডের কন্ট্রোল সেন্টারে থাকা আরেকজন অবজারভারের কাছে ওই সিগন্যালটা কত সময় মনে হবে যদি সে 3 into 10 to the 7 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলাচল করে। তাহলে এখন আমাকে এখানে বলো যে 1 সেকেন্ড এটা কি মানে প্রপার টাইম নাকি ইমপ্রপার টাইম? স্যার স্যার লাস্টের স্যার 3.3 × 10⁻⁷ এটা স্যার কার গতি বোঝাইতেছে? কিন্তু লিখে দিচ্ছে যে স্পেসশিপ ট্রাভেলস উইথ আ স্পিড এত, মানে আমার যে স্পেসশিপটা আছে সেই স্পেসশিপের ভেলোসিটি। আচ্ছা স্যার। মানে হচ্ছে স্পেসশিপের ভেলোসিটিতে যদি একটা ঘড়ি থাকে তাহলে ঘড়ির ভেলোসিটি বা ওইখানে যে অবজারভার আছে তার ভেলোসিটি। আচ্ছা, এখন টি, এখানে টি যেটা আছে সেটা টিটা হচ্ছে প্রপার টাইম, মানে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড এবং ভেলোসিটি হচ্ছে 3 into 10 to the 7। সো আমাদের বের করতে হবে যে ডাইলেটেড টাইমটা কত। সো প্রপার টাইম 1 সেকেন্ড যেহেতু, সেটাকে আমরা লিখলাম টি নট, আর ভেলোসিটি ভি, সেখান থেকে এই ফর্মুলা ইউজ করে আমাদের টি এর মানটা বের করে নিয়ে আসতে হবে। সো আমার মনে হয় বাকিটা তোমাদের পারার কথা। আচ্ছা, এরপরেরটা কি বলছে? দ্য লেন্থ অফ এ স্পেসশিপ ইজ মেজার টু বি এক্স্যাক্টলি হাফ অফ দ্য অ্যাকচুয়াল লেন্থ। ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য স্পেসশিপ। আর টু হচ্ছে দ্য টাইম ডাইলেশন করেসপন্ডিং টু 1 সেকেন্ড অন দ্য স্পেসশিপ। আচ্ছা, একটা স্পেসশিপের লেন্থ তার অরিজিনাল লেন্থের অর্ধেক মনে হচ্ছে আমার কাছে। তো বলতে হইলো যে একটা স্পেসশিপ কত ভেলোসিটিতে যাইলে এটা মনে হবে, মানে তার যে লেন্থ সেই লেন্থের অর্ধেক মনে হবে। সো এখানে যেটা বলা আছে এল ইজ ইকুয়াল টু এল নট হচ্ছে হাফ বা 0.5। সো এল ইজ ইকুয়াল টু এল নট যদি 0.5 হয় তাহলে সেখান থেকে আমার ভি এর মানটা বের করে নিয়ে আসতে হবে। ভি এর মান কত? অ্যাকচুয়ালি 2.5 ইন্টু 598 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যদি কোনো একটা স্পেসশিপ চলে তাহলে সেই স্পেসশিপটাকে এরকম মনে হবে যে তার যে লেন্থ সেই লেন্থের অর্ধেক লেন্থ মনে হবে। তো এই ক্যালকুলেশন গুলো তোমাদের পারার কথা, তাই না? এরপরে পরে ম্যাথে কি বলছে? পরে ম্যাথটাতে বলছে যে দ্য টাইম ডাইলেশন করেসপন্ডিং টু 1 সেকেন্ড অন দ্য স্পেসশিপ। বলছে যে ওই মানে যে স্পেসশিপটা ভেলোসিটি হচ্ছে 2.598 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, সেই স্পেসশিপে 1 সেকেন্ডের টাইম ডাইলেশন কেমন হবে? মানে ওই স্পেসশিপে যদি কোনো একটা টাইম টি নট সমান সমান 1 সেকেন্ড হয় তাহলে সেটা ডাইলেটেড টাইম বা ইমপ্রপার টাইম কত হবে? সো টি নট সমান সমান হচ্ছে 2.598 ইন্টু 10⁸, আর ভি সরি টি নটের মান হচ্ছে 1 আর ভি এর মান হচ্ছে যে 2.5 ইন্টু 10⁸। তাহলে সেখান থেকে যদি আমরা টি এর মানটা বের করে নিয়ে আসি সেটাই হবে অ্যান্সার। তো এটা হয় 2 সেকেন্ড। হ্যাঁ, এখন বলো আর আর কোনো জায়গায় প্রবলেম আছে? স্যার টি নটের মানটা স্যার 1 সেকেন্ড যে ধরছেন, স্যার টি নট বলতে তো স্যার প্রপার টাইম বোঝায় না। হ্যাঁ, এখানে আর 1 সেকেন্ড তো প্রপার টাইমই। আর এই যে নর্মাল টি। নর্মাল টি হচ্ছে যে মানে রিলেটিভ ভেলোসিটিতে থাকার কারণে টাইম যে ডাইলেশন হয় সেই ডাইলেটেড টাইম যেটা সেটা হচ্ছে টি, জি স্যার। মানে ইমপ্রপার টাইম যেটা প্রপার না। জি স্যার বুঝতে পারছি।
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা আসলে মেকানিক্স পড়বো। মেকানিক্স জিনিসটা আমার বিশ্বাস তোমরা আগেই সবাই জানো। মেকানিক্স এর যে টপিক যেগুলো আছে, ঠিক আছে, তো সেই শুরু থেকেই মেকানিক্স নিয়ে অনেক পড়াশোনা, অনেক কিছু তোমরাও করছো, বিজ্ঞানীরাও করছে, সবাই করছে। তো মেকানিক্স is an area of science concerned with the behavior of physical bodies when subjected to forces or displacements. এটা হচ্ছে ফিজিক্সের সেই ব্রাঞ্চ যে ব্রাঞ্চ হচ্ছে গতি নিয়ে পড়াশোনা করে, স্টাডি অফ মোশন নিয়ে পড়াশোনা করে। তো এটা খুবই ফান্ডামেন্টাল একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা খুবই জরুরি। আর এটা কি গতিতত্ত্ব রিলেটেড? হ্যাঁ, গতিতত্ত্ব দেবে। তো মেকানিক্স আসলে অনেক ধরনের মেকানিক্সই আছে। নর্মাল আমরা যে মেকানিক্স করি, যেটা সব জায়গায় পড়ানো হয় বা ছোটবেলা থেকে যেটা পড়ছি, সেটা হচ্ছে আসলে রিজিড বডি মেকানিক্স। এছাড়াও কোয়ান্টাম মেকানিক্স, রিলেটিভিস্টিক মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স, এরকম বিভিন্ন ধরনের মেকানিক্স আসলে আছে। তো ওই রিজিড বডি মেকানিক্স নর্মালি দুই ভাগে ভাগ করা যায়। এটা একটাকে আমরা বলতে পারি স্ট্যাটিস, মানে হচ্ছে স্থিতি, আরেকটাকে বলতে পারি আমরা ডিনামিক্স। ঠিক আছে, এরকম দুই ভাগে ভাগ করতে পারি আমরা। আচ্ছা, তো ডিনামিক্সকে আবার দুই রকম ভাবে ভাগ করা যায়। সেটাকে একটাকে বলা হয় হচ্ছে কাইনেমেটিক্স, আরেকটাকে বলা হয় কাইনেটিক্স। এরকম দুই ভাগে ভাগ করা যায়। কাইনেমেটিক্স কি? কাইনেমেটিক্স হচ্ছে একটা গতির, তোমার প্রকৃতি নিয়ে বা গতি নিয়ে আলোচনা করবে, ডিসক্রাইবিং দ্য মোশন, মানে গতিকে ডেসক্রাইব করবে, সেটা হচ্ছে কাইনেমেটিক্স। আর ডিনামিক্স হচ্ছে এমন মোশন যেখানে গতির কারণ নিয়ে ব্যাখ্যা করবে, হোয়াট ইজ দ্য কজ অফ দিস মোশন, গতির কারণটা কি। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। নর্মালি বাংলাতে অ্যাকচুয়ালি মানে যেমন স্ট্যাটিক্স, এটাকে স্থিতিবিদ্যা বলে মোস্ট প্রবাবলি, আর ডিনামিক্সকে বলা হয় হচ্ছে গতিবিদ্যা। আর গতিবিদ্যার হচ্ছে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে কাইনেমেটিক্স, এটাকে মনে হয় বাংলা বলে স্মৃতিবিদ্যা, আর কাইনেটিক্স এটাকে বলা হয় চলবিদ্যা। তো নর্মালি ফিজিক্সের মধ্যে নর্মালি যে দুইটা ব্রাঞ্চ খুব বেশি জনপ্রিয়, সেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, যেটা আমরা নর্মালি পড়াশোনা করি, আর যেখানে ক্লাসিক্যাল মেকানিক্স ফেল করে সেখানে আমরা কোয়ান্টাম মেকানিক্সে চলে যাই। সো মেকানিক্সের মেজর দুইটা সাবফিল্ড হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স তখনই শুরু হবে যখন আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট রেঞ্জে আমাদের চলে যেতে হবে, তখন আর ক্লাসিক্যাল মেকানিক্স কাজ করে না, তখন আমাদের কোয়ান্টাম মেকানিক্সে চলে যেতে হয়। তো এই হচ্ছে মোটামুটি ক্লাসিক মেকানিক্স এর ধারণা। এরপর আরো কিছু জিনিস আছে, তোমরা এগুলো একটু পড়ে নিও, সমস্যা নেই। আচ্ছা, তো এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের সিলেবাসে, মানে আসলে যেগুলো আছে সেগুলো আমরা শুরু করি। সেটা হচ্ছে মোমেন্টাম। মোমেন্টামটা কি? মোমেন্টাম অফ এ পার্টিকেল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ দি মাস টাইমস ইটস ভেলোসিটি। মানে আমরা যদি আহ, কোনো কিছুর ভরের সাথে তার ভেলোসিটি গুণ করি, তাহলে সেটা আমরা কি পাই? মোমেন্টাম পাই। বাংলা কি? ভরবেগ। এবং মোমেন্টাম হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। সো মোমেন্টামের ক্ষেত্রে অবশ্যই ডিরেকশনের ব্যাপারটা থাকবে। আর একটা সিস্টেমের মোমেন্টামটা কিভাবে বের করবো? ওই সিস্টেমে যতগুলা অবজেক্ট আছে, সবগুলো অবজেক্ট মোমেন্টামকে যদি আমরা যোগ করি, যোগ করলে ওই পুরো সিস্টেমের মোমেন্টামটা আমরা বের করে ফেলতে পারবো। সো আমরা এখন যে মোমেন্টামটা বললাম, যে নর্মালি শুধু ভর আর বেগকে গুণ করলে যে মোমেন্টাম পাওয়া যায়, এটা নর্মালি অ্যাকচুয়ালি লিনিয়ার মোমেন্টাম। ঠিক আছে, আচ্ছা, লিনিয়ার মোমেন্টামকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পি ইজ ইকুয়াল টু এম ভি। আচ্ছা, লিনিয়ার মোমেন্টাম অবশ্যই একটা কনজার্ভ কোয়ান্টিটি, যেটা মানে কোন একটা সংঘর্ষের আগে আর পরে
ই থাকে, কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে কোন একটা সংঘর্ষের আগে ও পরে একটা লিনিয়ার মোমেন্টাম সবসময় কনজার্ভ থাকবে। তো এই জিনিসটাই আমরা যদি একটু এক্সপ্লেইন করি যে যদি এমন হয় যে দুইটা বস্তু ইন্টারেক্ট করছে এবং একটা একটার মধ্যে কলিশন হয়েছে, কলিশন হইলে আমরা বলতে পারবো যে এই কলিশনের মধ্যে যদি আগে আর পরে অন্য কোনো ফোর্স কাজ না করে তাহলে ওই দুইটা বস্তু লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভ থাকবে। তো এটাকে বলা হয় the vector sum of the linear momentum for all particles in an isolated system remains constant in absence of any external force। আমি যদি বাইরে থেকে অন্য কোনো বল প্রয়োগ না করি তাহলে একটা আইসোলেটেড সিস্টেমে লিনিয়ার মোমেন্টাম সবসময় কনজার্ভ থাকবে। এবং আমরা দেখছিলাম যে আমরা যখন পড়তেছিলাম, ওর নাম কি, এই টপিকটার নাম হচ্ছে কম্পটন ইফেক্ট, যখন পড়তেছিলাম তখন আমরা দেখতেছিলাম যে সংঘর্ষে আগে পরে লিনিয়ার মোমেন্টামটা আমরা কি পাইছি, কনজার্ভ পাইছিলাম। আচ্ছা, তো ধরে নেই এ আর বি দুইটা পার্টিকেল m1 এবং m2 ভর নিয়ে সেম ডিরেকশনে যাচ্ছে। তো তাদের ভেলোসিটি একটা হচ্ছে u1 আর একটা হচ্ছে u2। তো যদি এমন হয় u1 এর ভেলোসিটিটা বেশি হয় আর u2 এর ভেলোসিটিটা কম হয়, তাহলে কি সম্ভাবনা আছে যে কিছু দূর যাওয়ার পরে এই দুইটা বস্তু কলিশনে লিপ্ত হবে, মানে m1 বলে বস্তুটা m2 বলে বস্তুকে একটা ধাক্কা দিবে। তো ধাক্কা দিলে কি হবে, m1 বলে বস্তু যদি FAB বলে m2 বলে বস্তুটাকে ধাক্কা দেয়, তাহলে ওই বস্তুটা কি সমান একটা বলে এই বস্তুটাকে ধাক্কা দিবে। তো ধাক্কা দিলে এই বি বস্তুটা সামনে চলে যাবে আর এই বস্তুটা পেছনের দিকে ব্যাক করবে। এরপরে তারা পরবর্তী বেগে v1 এবং v2 পরবর্তী বেগে তারা আবার সামনের দিকে চলতে থাকবে। আচ্ছা, সো আচ্ছা, তো এখানে আমি দেখি কলিশনের আগে এই দুইটা বস্তুর ভরবেগ কি ছিল। কলিশনের আগে এই এ বস্তুর ভরবেগ ছিল m1 u1 আর m2 বি বস্তুর ভরবেগ ছিল m2 u2। সো কলিশনের আগে ভরবেগ হবে কি, p1 সমান সমান m1 u1 প্লাস m2 u2। আর কলিশনের পরে কি অবস্থা, কলিশনের পরে এটার ভরবেগ হবে m1 v1 আর এটা হবে m2 v2। সো কলিশনের পরে ভরবেগ p2 সমান সমান হবে কি m1 v1 প্লাস m2 v2। এখন নিউটনের থার্ড লতে কি বলে, নিউটনের থার্ড লতে কি বলা হয় যে সব ক্রিয়ারই সমানুবিপরীত বিপরীত প্রতিক্রিয়া প্রতিক্রিয়া আছে। থাকে। আচ্ছা, যদি তাই থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এই যে এখানে যে সংঘর্ষ হয়েছে, ক্রিয়া হচ্ছে FAV আর সেই ক্রিয়ার কারণে একটা প্রতিক্রিয়া কি হয়েছে FBA, মানে দুইটা বল তৈরি হয়েছে। আমি যখন এই জিনিসটা তোমরা তো নিশ্চয়ই জানো যে যখন একটা বস্তু আরেকটা বস্তুকে ধাক্কা দেয়, যে বস্তুটাকে ধাক্কা দেয় সেই হচ্ছে সমান বেগেও যে বস্তু তাকে ধাক্কা দিচ্ছে তাকে আবার একটা ব্যাক করে, ধাক্কা ব্যাক করে, তাই না? আমি ছোটবেলায় রোড র্যাশ খেলতাম, তোমরাও নিশ্চয়ই খেলছো। রোড র্যাশে কি হয় যে তুমি যদি একটা বাইককে পেছন থেকে গিয়ে ধাক্কা দাও, তুমি পেছনের দিকে চলে আসো না? এটা যে কোনো জায়গায় হয়, তুমি যদি একটা জিনিসকে ধাক্কা দাও তাহলে সেও তোমাকে সমান বলে পেছনের দিকে ধাক্কা দিবে। তো নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। সো অ্যাপ্লাইড ফোর্সেস সমান সমান কি হবে, রিঅ্যাকশন ফোর্স, এবং একটা ফোর্স আরেকটা ফোর্সে কি হবে, নেগেটিভ হবে। আচ্ছা, FAB সমান সমান FBA, আচ্ছা একটা একটার সাথে নেগেটিভ, তাদের গতি হচ্ছে অপোজিট। আচ্ছা, আচ্ছা, আর নিউটনের সেকেন্ড সূত্রটা কি, সেকেন্ড লটা কি, কে একজন বলো তো? নিউটনের গতি দ্বিতীয় সূত্রটা কি? ফারজানা হক, নিশাদ, আমাকে নিউটনের মোশনের সেকেন্ড লটা বলো।
আচ্ছা, তুমি কি ক্লাসে নাই? না পারলে বলো যে স্যার পারি না। এই যে এখন যদি আমি অ্যাটেন্ডেন্সটা কেটে দেই তাহলে কেমন হবে? আনোয়ার হুসাইন শুনতে পাচ্ছ? স্যার হ্যাঁ, নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা বলো। আর মনে আছে। আচ্ছা, জাহিদ হাসান শিহাব। জি স্যার। নিউটনের দ্বিতীয় সূত্রটা বলো তো, গতির দ্বিতীয় সূত্র। অনিক কুমার ঘোষ। স্যার বলো নিউটনের গতির দ্বিতীয় কোন সূত্র। বস্তুর ভরবেগের পরিবর্তনে স্যার প্রযুক্ত বলের সমানুপাতিক। আবার একটু বলো, কোন বস্তুর উপর স্যার কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, তারপরে আরেকটু আছে। আর একটু বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। হ্যাঁ, বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটবে। আচ্ছা, তার মানে কি দাঁড়াইলো? যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে পি যদি আমাদের ভরবেগ হয় তাহলে আমরা বলতে পারি যে ডিপি বাই ডিটি সমান সমান কি হবে? আমরা এটা বলতে পারি না যে ডিপি বাই ডিটি ডিপি বাই ডিটি সমান সমান কি? এটা হচ্ছে ফোর্স, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সো আমরা যদি ডিপি বাই ডিটি সমান সমান এফ বলতে পারি তাহলে কি বলতে পারবো? ডি এফ এ বি কি হবে? ডি পি এ বি সমান সমান ডিটি, আর এটা হবে এফ বি ডিপি বি এ মাইনাস ডিটি। তো আমরা যদি কি করি, এটাকে পাশে নিয়ে আসি তাহলে কি হবে? নিয়ে আসলে হবে ডিপি এ বি বাই ডিটি সমান সমান প্লাস, মানে এই দুইটাকে পাশে নিয়ে আসলে দুইটা প্লাস হয়ে যাবে, তাই তো? প্লাস সমান সমান 0। তো এখান থেকে আমরা বলতে পারি কি? এখান থেকে আমরা বলতে পারি যে আমরা সবগুলা, মানে আমরা আমাদের এখানে আগে এবং পরে দুইটা ভরবেগ ছিল, সেই দুইটাকে আমরা যোগ করে এই অবস্থা পাইছি। তার মানে আমরা যতগুলাই যোগ করব পুরো এই সিস্টেমের জন্য ভরবেগের যে পরিবর্তনের হার, সেই হারটা সবসময় 0 হবে। সো ভরবেগের পরিবর্তনের হার যদি সবসময় 0 হয় তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, ভরবেগের পরিবর্তনের হার 0 মানে হচ্ছে ফোর্সটা অ্যাকচুয়ালি 0, মানে কলিশনের আগে আর পরে যে ফোর্স হয়েছে দুইটা ফোর্সকে আমরা যোগ করি সেটার মান 0 হয়ে যাবে। ওকে, এখন এই দুইটা সমীকরণে উভয় পক্ষে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে পি সমান সমান কি আসবে? একটু খেয়াল করো, ডিপি বাই ডিটি সমান সমান হচ্ছে 0। এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে পি এর মান কি আসবে? ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কাটাকাটি হয়ে যাবে। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন তো কাটাকাটি কি হয়? আচ্ছা, আমাকে তোমরা একটা সহজ জিনিস বলো, কোন জিনিসকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়? কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। তাহলে আমরা কি বলতে পারি না যে পিটা হচ্ছে কনস্ট্যান্ট, যার কারণে সেটাকে ডিফারেন্সিয়েশন করার কারণে 0 হয়েছে? হ্যাঁ, তার মানে পি হচ্ছে কনস্ট্যান্ট, যার কারণে সেটাকে ডিফারেন্সিয়েশন করার পরে 0 হয়েছে। তাহলে পি হচ্ছে কনস্ট্যান্ট। তো পি এর মান কি? পি এর মান হচ্ছে এই যে পি এ বি প্লাস পি বি এ। ওকে, আচ্ছা, ওকে। তো পিএবি আর পিবিএ মানে কি? মানে হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম, ব্যাপারটা তো আসলে তাই। তো সেটাকে আমরা উপরে প্রকাশ করছি কি দ্বারা? P1 আর P2। সো আমরা বলতে পারি যে একটা হচ্ছে P1 একটা হচ্ছে P2। সো এখান থেকে মানে আমরা যদি এই কথা বলতে পারি যে ইনিশিয়াল আর ফাইনাল মোমেন্টাম হচ্ছে সেম, তার মানে কি P1 আর P2 হচ্ছে সেম। সো P1 এর মান হচ্ছে m1 u1 প্লাস m2 u2, আর P2 এর মান হচ্ছে
m1 v1 প্লাস m2 v2। তার মানে কোন একটা কলিশনের আগে যে ভরবেগ থাকবে আর পরে যে ভরবেগ থাকবে সেই ভরবেগ হচ্ছে সবসময় সমান হবে। সো এইটা এখান থেকেই আমরা কনজারভেশন প্রিন্সিপাল, মোমেন্টামের কনজারভেশন প্রিন্সিপালটা প্রুফ বলে বলতে পারি। কারো কোনো কনফিউশন আছে? স্যার আচ্ছা, তো আমরা এইটা দিয়ে একটা ম্যাথ করে ফেলি। তো দেখো তো, এটা একটা স্যাম্পল প্রবলেম দেওয়া আছে। Two bodies of masses 40 kg and 60 kg are moving opposite to each other with velocities 10 meter per second and 5 meter per second respectively, and at a time they collide. After the collision, the bodies are combined to form a single body. With what velocity the combined body will move? মানে ব্যাপারটা যেটা হয়েছে যে 40 কেজি এবং 60 কেজি ভরে একটা বস্তু দুইটা আলাদা ভেলোসিটি নিয়ে চলতেছিল। তো ধাক্কা খাওয়ার পরে দুইটা বস্তু মানে কম্বাইন হয়ে গেছে। মানে ধরো ব্যাপারটা কি হয়েছে যে আমি যদি একটা ট্রাক মানে একটা বড় ট্রাক নিয়ে এসে একটা সিএনজি কে ধাক্কা দেই, তো সিএনজি যতটুকু ফোর্সে ব্যাক করবে তোমাকে, ওই ফোর্সে তো তোমার কিছু হবে না। তখন তুমি কি করবা? সিএনজিটাকে ঠেলে নিয়ে যাবা, তাই না? ওই ট্রাকটা হচ্ছে সিএনজিটাকে ঠেলে নিয়ে যাবে। তো ঠেলে যখন নিয়ে যাবে তখন কি হবে? ট্রাক আর সিএনজি দুইটা মিলে একটা বস্তু হয়ে যাবে। তো এই জিনিসটা এখানে বের করতে বলা হয়েছে। তো এটা দেখো তো একটু পারো কিনা। মিলিত হবার পরের বেগটা বের করতে বলছে। হ্যাঁ, মিলিত হওয়ার পরে বেগটা বের করতে বলছে। 1 আসছে স্যার, অ্যান্সার অ্যান্সার 1 আসে। 1 আসছে স্যার। 400 আর হচ্ছে 300, 700। আর এখানে মাইনাস হবে হচ্ছে অপোজিট ডিরেকশন 400 থেকে 300 কি মাইনাস হবে না? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা আমার তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু বলছে দে আর মুভিং অপোজিট টু ইচ আদার। সো তুমি যে 40 কেজি ভরের বস্তুটাকে পজিটিভ ধরো, তাহলে অবশ্যই 60 কেজি ভরের বস্তুর গতিটাকে নেগেটিভ ধরতে হবে। স্যার তো থেকে 300 তো মাইনাস করা লাগবে। হ্যাঁ, 400 300 100। হ্যাঁ হ্যাঁ, 1 হবে। একটু সবাই করো। অ্যান্সার ঠিক আছে? অ্যান্সার কে কি বললেন? 1 আসছে কার শুরুতে? টিচার 1। আনোয়ার স্যার। আনোয়ার, ওকে ঠিক আছে। হ্যাঁ, বাকিরা একটু করো। আমি যে প্রথমটা যে যেদিকে ধরছিলাম, আমার যদি স্যার উত্তরে স্যার নেগেটিভ হয় তাহলে স্যার বলতে পারি না যে ওইটা স্যার ওর দিকে মানে তার অপোজিট দিকে যাচ্ছিল। আবার একটু বলো অনেক। আচ্ছা, অনেকের কথা কি তোমরা শুনতে পাচ্ছ? আমি কিছু শুনতে পাচ্ছি না। জি স্যার শুনতে পাচ্ছি। প্রথম যেটা স্যার ভরের যে বস্তুটা স্যার, ওইটা তো আমরা স্যার পজিটিভ ধরে নিয়েছিলাম, কিন্তু তো ওইটা পজিটিভ ধরে নেওয়ার ফলে স্যার আমাদের মানে উত্তরে স্যার মাইনাস আসছে। তাহলে স্যার ওইটা কি স্যার মানে উত্তর লাস্টে লিখে দিতে হবে যে মাইনাস এর কারণটা লিখে দিতে হবে নাকি অন্য কিছু করা লাগবে এখানে? আচ্ছা দেখো, তুমি যদি এখানে আসলে বলা নাই যে কোনটা কোন দিকে ছিল, তো তুমি যে কোনোটাই মাইনাস বলে দিতে পারো। তো তুমি যেটাই মাইনাস বলো সেটা আসলে কোনো সমস্যা না। যদি এমন হয় তুমি এখানে আসলে মাইনাস কি মিন করে? মাইনাস মিন করে হচ্ছে যে তুমি যদি বেশি ভরের বস্তুটাকে মাইনাস ধরো, বা মানে 40 কেজি ভরের বস্তুটাকে প্লাস ধরো আর 60 কেজি ভরের বস্তুটাকে মাইনাস ধরো, তারপর তোমার অ্যান্সার যদি প্লাস হয় তাহলে বুঝতে হবে যে 40 কেজি ভরের বস্তুটা বস্তুর যে বেগ সেই বেগে হচ্ছে চলতেছিল। আর যদি তুমি উল্টা ধরো, মানে এখানে মাইনাস প্লাস যেটাই হোক না কেন, মাইনাস প্লাস জাস্ট তোমার ডিরেকশনটা মিন করবে। এখানে কোনো মাইনাস দ্বারা একটা জিনিসের মান পরিবর্তন হবে না বা মানে কিছু হবে না, জাস্ট শুধু তোমার ডিরেকশনটা বলতে পারবে যে আমি এই দিক হচ্ছে পজিটিভ ধরছিলাম আর এই দিক নেগেটিভ ধরছিলাম। তো আমার অ্যান্সার যদি পজিটিভ আসে তার মানে আমার
মিলিত বস্তুর বেগ হচ্ছে এইদিকে, আর অ্যান্সার যদি নেগেটিভ আসে তাহলে আমার মিলিত বস্তুর বেগ হচ্ছে এইদিকে। তুমি এখন মাইনাস ধরো প্লাস ধরো, দেখবা দিক একটাই আসতেছে। স্যার আমার 7 আসলো স্যার। 7 আসছে, তুমি দুইটাই পজিটিভ ধরছো। স্যার তাহলে স্যার ভর এক্ষেত্রে যদি স্যার আমি কি করব? একটা নেগেটিভ ধরবো? হ্যাঁ, একটা অবশ্যই নেগেটিভ ধরবা না, এই যে বলা আছে না অপোজিট, অপোজিট বলে দিছে। জি স্যার। অপোজিট যদি হয় তাহলে দুইটা তো আর একই দিকে হবে না, একটা উত্তর দিক থেকে আসলে একটা দক্ষিণ দিক থেকে আসতেছে, বা একটা পূর্ব দিক থেকে আসলে একটা পশ্চিম দিক থেকে আসতেছে। শুনতে পারছেন? আমি কোশ্চেনটা শুনি নাই। স্যার বলছি আমাদের সব মানে ভর যেটাতে বেশি থাকবে সবসময় কি স্যার ওইটা মোমেন্টাম কি স্যার ওইটাতে বেশি হবে না, এমন কোনো কিছু আছে নাকি? না, মোমেন্টাম মানে কি, ভর আর বেগের গুণফল। তো তেমন তোমার কি মনে হয় যে যার ভর বেশি হবে সবসময় কি তার মোমেন্টাম বেশি হবে? যার ভর বেশি তার তো ভেলোসিটিও কম হইতে পারে। মোটা মানুষ একটু আস্তে দৌড়ায়। আচ্ছা, এই ম্যাথটা কি পারবো আমরা? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে সামনের দিকে যাই। আচ্ছা, এটা হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, যখন একটা বস্তু অ্যাকচুয়ালি লিনিয়ার মোশনে থাকে তখন তার যে মোমেন্টামটা হয় সেটাকে আমরা বলতাম হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, মানে ম্যাস ইনটু ভেলোসিটি। সিমিলারলি একটা বস্তু যখন অ্যাঙ্গুলার রোটেশনাল মোশনে থাকে তখন তার মধ্যে যে মোমেন্টামটা তৈরি হয় সেই মোমেন্টামটা আমরা বলি অ্যাঙ্গুলার মোমেন্টাম। মানে একটা বস্তু যদি রৈখিক গতি থাকে তাহলে সেটার ক্ষেত্রে যে মোমেন্টাম হবে সেটাকে আমরা বলি রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম। এখন একটা বস্তু যদি কৌণিক পথে চলে, কৌণিক মোশন থাকে বা ঘূর্ণন মানে বৃত্তাকার পথে চলে বা রোটেশনাল মোশন থাকে একটা বস্তু, তাহলে সেই বস্তুর যে মোমেন্টামটা হবে সেটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে? So the angular momentum of a rigid body is defined as the product of the moment of inertia and the angular velocity. আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি, যে এখানে কি কি থাকতে হবে, প্রোডাক্ট অফ দি মোমেন্ট অফ ইনার্শিয়া আর হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখন তোমাদের মনে হইতে পারে যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি। আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটি তো আমরা সবাই জানি যে একটা বস্তু বৃত্তাকার পথে যে ভেলোসিটিতে ঘোরে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, আমাকে এখন কেউ একজন বলো তো যে হোয়াট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া? পারবা না কেউ? স্যার মোমেন্ট অফ ইনার্শিয়াল হচ্ছে সেন্টার বিন্দু, যে বিন্দুতে কোন একটা রেখা কেন্দ্র করে, মানে যে মিডল পয়েন্ট যার ভিতর দিয়ে যায় সেটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়াল। না, সেটা মোমেন্ট অফ ইনার্শিয়া না। আচ্ছা, হ্যাঁ, এরপরে স্যার এটা কি টর্কের মতো কাজ করবে? টর্কের মতো কাজ করবে না, তবে টর্কের সাথে কিছুটা সম্পর্ক আছে। আচ্ছা, হাসিবুল হাসান বলো তো মোমেন্ট অফ ইনার্শিয়া কি? এটা বলি স্যার। মনে আসতেছে না স্যার। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে আমরা কি বলতাম, ম্যাস ইনটু ভেলোসিটি। আর অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে কি বলতেছি, মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু ভেলোসিটি। ঠিক আছে, এখানে দুইটা ব্যাপার আছে। লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে ম্যাস ইনটু ভেলোসিটি, আর অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু ভেলোসিটি। তার মানে ভেলোসিটি দুই জায়গায় আছে, আর এখানে ম্যাসের জায়গায় আসতেছে মোমেন্ট অফ ইনার্শিয়া।
তার মানে আমরা বলতে পারি এরকম ব্যাপারটা হচ্ছে যে যে লিনিয়ার মোশনের ক্ষেত্রে ম্যাস যে কাজ করে অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে সেই সেম কাজ যে জিনিসটা করে সেটাকে আমরা আসলে বলি মোমেন্ট অফ ইনার্শিয়া। মানে অ্যাঙ্গুলার পথে ম্যাস হিসেবে যেটা ম্যাসের মতো ভূমিকা যেটা পালন করে সেটাকে আমরা আসলে মোমেন্ট অফ ইনার্শিয়া বলি। এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে একটু নিচে দেয়া, দেখো একটু নিচে দেয়া আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ডিফাইন্ড কনসার্নিং আ স্পেসিফিক রোটেশন অ্যাক্সিস, মানে একটা অ্যাক্সিসের সাথে রোটেশন থাকতে হবে। যেমন এই যে ধরো এইটা হচ্ছে একটা অ্যাক্সিস, এই বরাবর একটা অ্যাক্সিস আছে, সেই অ্যাক্সিসের সাথে কনসার্ন থাকবে। The moment of inertia of a fixed of a point mass with respect to an axis is defined as the product of the mass times the distance from the axis square. মানে মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা আই দ্বারা প্রকাশ করি। সেই আই হবে কি আই হবে হচ্ছে এম, মানে ভর, তার সাথে গুণ হবে কি এই অ্যাক্সিস থেকে এই বস্তুর যে দূরত্ব সেই দূরত্বের স্কয়ার। সো আই সমান সমান এম আর স্কয়ার, ওই বস্তুর ভর ইনটু অ্যাক্সিস থেকে ওই বস্তুর যে দূরত্ব সেই দূরত্বের স্কয়ার। সো আই সমান সমান এম আর স্কয়ার, সেটা হবে মোমেন্ট অফ ইনার্শিয়া। যেমন তোমরা এই ছোটবেলায় দেখছো না, বা এখনো দেখতে পারো, অনেক সময় হয় যে গ্রামে হচ্ছে ধান মাড়াই করে দিয়ে ওই গরু দিয়ে ধান মাড়াই করে না, 3-4টা গরু দিয়ে, তো দেখবা যে আগে করতো, এখন করে না। হ্যাঁ হ্যাঁ আগে করতো, এখন করে না। এখন তো করতো, এখন করে না। হ্যাঁ, জি স্যার। এরকম একটা জায়গার মধ্যে তো করে, এরকম একটা জায়গা তৈরি হয়। তো এখানে একটা গরু দাঁড়ায়, এখানে একটা দাঁড়ায়, এখানে একটা দাঁড়ায়। তো দেখো যে গরুটা এইদিকে দাঁড়াচ্ছে ওর কিন্তু ঘোড়া লাগতেছে অনেক, আচ্ছা এখানে দাঁড়ায় ওর এইটুকু, আচ্ছা এখানে দাঁড়ায় ওর এইটুকু। তার মানে এখানে কি দেখো যে অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে, মানে যে অ্যাক্সিসকে কেন্দ্র করে ওরা ঘুরতেছে সেই অ্যাক্সিস থেকে ওদের যে দূরত্ব তার উপর ডিপেন্ড করে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? সো মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এরকম যে তুমি যেখানে আসো সেই অ্যাক্সিস থেকে তোমার দূরত্ব কতটুকু, মানে কোন একটা বস্তু যখন কৌণিক পথে চলে তখন ওই অ্যাক্সিসটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই অ্যাক্সিস থেকে তোমার যে দূরত্ব সেই দূরত্বের উপর তোমার অনেক কিছু চেঞ্জ করবে, মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ করবে, টর্ক চেঞ্জ করবে, এরকম অনেক কিছু। এবং একই সাথে লিনিয়ার মোমেন্টামও চেঞ্জ হয়ে যায়, অ্যাঙ্গুলার মোমেন্টামও চেঞ্জ হয়ে যায়। তার মানে এখানে কি বলছে যে এখানে যদি একটা অবজেক্ট থাকে সেই অবজেক্টের ভর এবং সেই অবজেক্টটা এই অ্যাক্সিস থেকে কতটুকু দূরত্বে আছে তার স্কয়ার, এই দুইটা জিনিসকে যদি আমরা গুণ করি তাহলে আমরা যে টার্মটা পাই সেই টার্মটাকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। ঠিক আছে? আচ্ছা, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এবং একটা কৌণিক পথে এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি হিসেবে কাজ করে? ভর হিসেবে কাজ করে। রৈখিক পথে যেটাকে আমরা ভর বলি, কৌণিক পথে এটা মোমেন্ট অফ ইনার্শিয়া হিসেবে কাজ করে। আচ্ছা, সো অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো মোমেন্ট অফ ইনার্শিয়াকে, অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে আমরা প্রকাশ করি এল দ্বারা, আর মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা। সো এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, এগুলো দিয়ে ম্যাথ আসতে পারে। আপনি is তো equal to mb moment of inertia to I omega. হ্যাঁ, অনেক কিছু বললা। বলছি, আপনি তো বলছিলেন যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা স্যার আমাদের লিনিয়ার মোমেন্টামে যেমন মাস যেমন কাজ করে, মানে ভরটা সে ভরের মতো কাজ করে, তাহলে কি স্যার মোমেন্ট অফ ইনার্শিয়ার একক কি স্যার ভরের মতো হবে? মোমেন্ট অফ ইনার্শিয়ার একক কি হয় একটু দেখো তো, তোমার কি মনে হয় কি হবে? I is equal to m r square, তাইলে মোমেন্ট অফ ইনার্শিয়ার একক কি হবে? কেজি মিটার স্কয়ার যদি আমরা কেজি মিটার স্কয়ার। এটা তো ওই নিউটনের মতো না। আচ্ছা, তো এখানে আমরা আচ্ছা,
সো আমরা জানলাম মোমেন্টাম অফ ইনার্শিয়া এল সমান সমান আই ওমেগা, আবার পি হচ্ছে সমান সমান কি, পি ইজ ইকুয়াল টু এম ভি। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়াকে আরেক ভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে এরকম যে মোমেন্ট অফ ইনার্শিয়া এল সমান সমান এম ভি আর সাইন থিটা, এইভাবে অ্যাকচুয়ালি চাইলে প্রকাশ করা যায়। এই জিনিসটা কিভাবে করা যাইতে পারে, যে আসলে মোমেন্টাম মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর লিনিয়ার মোমেন্টামের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম আর লিনিয়ার মোমেন্টামের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে কেমন, আচ্ছা দেখো, ভি সমান সমান কি জানো তোমরা, বলো তো আমাকে। বলতে পারবা? ভি এর সাথে, ভি মানে হচ্ছে নর্মাল লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটি সম্পর্ক কেমন? ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এই ফর্মুলাটা পড়ছো না? আচ্ছা, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তো অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা যদি নর্মাল ওয়েতে বের করার চেষ্টা করি, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান সমান ম্যাস ইনটু ভেলোসিটি, সেইভাবে যদি বের করার চেষ্টা করি, তাহলে জিনিসটা কি হবে, এল ইজ ইকুয়াল টু এম হচ্ছে ম্যাস, আর ওমেগা, ওমেগাটাকে আমি যদি এভাবে লিখি যে ওমেগা সমান সমান হচ্ছে ভি বাই আর, তাই হয় না? আচ্ছা, এল ইজ ইকুয়াল টু কি হবে, লিনিয়ার মোমেন্টাম মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া কি, এম আর স্কয়ার। আচ্ছা, আর ওইটা হবে কি, ওমেগা সমান সমান হবে ভি বাই আর। তাহলে কি হয়, আর আর কাটা যাবে, তাহলে থাকতেছে কি, এম ভি আর, এম ভি আর, ঠিক আছে? তো এম ভি আর থাকে। তো তুমি যদি এটাকে করো, মানে কৌণিক পথের এই জিনিসটাকে চিন্তা করো এবং ভেক্টরলি এটাকে নিয়ে আসো, যে ভেক্টর সাইন দিয়ে নিয়ে আসো, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, জিনিসটা হবে এরকম। আমি এখানে একটা ছবি আঁকি। আচ্ছা, ধরলাম ঘূর্ণন কেন্দ্র থেকে আমার আর দূরত্বে কোন একটা কণার ভরবেগ হচ্ছে পি। তো ওই বিন্দুর সাপেক্ষে আমার এটা কৌণিক ভরবেগ কি হবে, আর পি। তারপরে আমার এই যে আর এর সাথে কি বের করে নিয়ে আসতে হবে, ওর হচ্ছে মানে মানে আর এর, তখন যেহেতু এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করা হয়ে গেছে, অ্যাঙ্গেল হয়ে গেছে, সো তখন কিন্তু ওই ভেক্টরের একটা উপাংশ নিয়ে আসতে হবে, সো সেটা হয়ে যাবে আর পি সাইন থিটা। সো এইভাবে যদি আমরা এটা বের করি, তাহলে এখান থেকে আসলে আর সাইন থিটা চলে আসবে। সো এম ভি আর সাইন থিটা। তো কোনো জায়গায় যদি সাইন থিটা থাকে, তাহলে দেখো এইটা কি, এম ভি মানে হচ্ছে পি, আর এখানে হচ্ছে আর, আর এখানে হচ্ছে সাইন থিটা।
তো কোন জায়গায় যদি সাইন থিটা থাকে তখন কি ডট গুণন হয় না ক্রস গুণন হয়? গুণন হবে, ক্রস গুণন। ক্রস গুণন হবে। সো ক্রস গুণন হলে আমরা এটা কি লিখতে পারি? L is equal to R cross P। L is equal to R cross P। এখন আমি তো লিখলাম L is equal to R cross P, তো তোমরা কেউ যদি লেখো L is equal to P cross R, তখন কি হবে? না স্যার, তখন কিছু সামনে মাইনাস দেওয়া লাগবে। তখন কিন্তু হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। L is equal to P cos R আর R cross P এটা কিন্তু এক না, ঠিক আছে? ভেক্টরের ক্ষেত্রে এই দুটো জিনিস এক না। সো তার মানে আমরা লিনিয়ার মোমেন্টাম আর অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে একটা সম্পর্ক পাইলাম, সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম সমান সমান হচ্ছে, লিনিয়ার মোমেন্টামের সাথে যদি আমরা অ্যাক্সিস যেটা আছে মানে অ্যাক্সিস থেকে ওই বস্তুর যে দূরত্ব সেই জিনিসটাকে যদি গুণ করি, ভেক্টর গুণ করি, তাহলে আমাদের কি পাওয়া যায়? অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়া যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম আর অ্যাঙ্গুলার মোমেন্টামের সম্পর্ক। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে, যে এই ফর্মুলাটা মনে রাখতে হবে ম্যাথ করার জন্য, এই ফর্মুলা মনে রাখতে হবে, এই ফর্মুলা মনে রাখতে হবে, এগুলো। আচ্ছা, এরপর আমরা আরেকটা ই সম্পর্কে আমরা পড়বো, টার্ম পড়বো, সেটা হচ্ছে টর্ক। টর্ক জিনিসটা কি? একটাকে আমরা যেটা বললাম যে রৈখিক পথে যেটা ছিল ভর, সেটা কৌণিক পথে হয়ে গেল মোমেন্ট অফ ইনার্শিয়া। রৈখিক পথে যে জিনিসটা হবে বল বা ফোর্স, সেটা হবে কৌণিক পথে টর্ক। একইভাবে টর্ক জিনিসটা কি? টর্ক হচ্ছে টর্ককে আমরা টাও দ্বারা প্রকাশ করি। সেটা হচ্ছে এই রকম, যে কোন একটা বস্তু মানে for an object moving about an axis, the cross product of the position vector of the point where the force is applied, and this force is called torque. এবং ফোর্সে এটা মানে টাও ইজ ইকুয়াল টু কি হবে? টাও দ্বারা প্রকাশ করি, টাও ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। মানে ধরো আমার এখানে একটা বস্তু আছে, সেই বস্তু এখান থেকে তার যে পজিশন ভেক্টর, তার মানে তার যে ডিসটেন্স, সেটা হচ্ছে আর, আর সেই বস্তুটা যে ভেলোসিটিতে এই পুরা অ্যাক্সিসকে কেন্দ্র করতেছে, সেই সেই ভেলোসিটি, সেই বল আর এখান থেকে এটুকু যে ডিসটেন্স, সে আর, এই দুইটাকে গুণ করলে আমরা যে প্যারামিটারটা পাবো সেই প্যারামিটারটা হচ্ছে টর্ক বা টাও। তো তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি যে যত বেশি দূরে থাকবে, মানে অ্যাক্সিস থেকে যত বেশি দূরে থাকবে, ফোর্সের মান তত বেশি হবে। তো তোমরা কি এই জিনিসটা কখনো খেয়াল করছো? ধরো তোমাকে কোনো একটা জিনিস ঘুরাইতে দেওয়া হয়েছে, হ্যাঁ, তোমাকে কোনো একটা জিনিস ঘুরাইতে দেওয়া হয়েছে, যেটা ঘুরাইতে হবে। তো সেই জিনিসটা মানে কোন একটা জিনিস, যে কোনো জিনিস আমরা যখন ঘোরাই কোন একটা জায়গায়, সেটা একটা থাকে না, মানে অ্যাক্সিস করে থাকে না। তুমি সেই অ্যাক্সিস থেকে যত বেশি দূরে থাকবা, দেখবে ওই বস্তু ঘোরাইতে তোমার তত বেশি সহজ হচ্ছে। কেন সহজ হয়? কারণ তখন টর্কের মান বেড়ে যায়। তখন তুমি অল্প পরিমাণ ফোর্স দিবা অল্প, কিন্তু এর পাশে আর এর মান হচ্ছে অনেক বেশি, যার কারণে তোমার অল্প ফোর্সে অনেক বেশি টর্ক উৎপন্ন হবে। কিন্তু তুমি যদি কাছে গিয়ে এই বস্তুটাকে ঘোরানোর চিন্তা করো, তাহলে ওই সেম পরিমাণ টর্ক উৎপন্ন করতে তোমার অনেক বেশি ফোর্স দিতে হবে। দরজার ক্ষেত্রে তুমি চিন্তা করো, দরজার ক্ষেত্রে তুমি যদি দরজার ঠিক অন্য পাশ ধরে ধাক্কা দাও, তখন দেখবা তোমার কষ্ট কম হচ্ছে। আর যদি দরজার মাঝখান বরাবর ধাক্কা দাও দরজা লাগানোর জন্য, তখন দেখবা দরজা লাগাইতে কষ্ট, একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে বা বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। টর্কের টর্ক জিনিসটা আসলে কি, মানে আমরা এটা কি প্রকাশ করি আর কি? আমি এর আগে পড়ছি টর্ক নিয়ে, কিন্তু বিষয়টা ক্লিয়ার না আসলে, আমরা বিষয়টা কি বুঝি টর্ক হচ্ছে এক ধরনের বল, তুমি এটাকে এক ধরনের বল বলতে পারো, যে বলটা হচ্ছে মানে কৌণিক গতির ক্ষেত্রে প্রযোজ্য হবে, ঠিক আছে? মানে তুমি মানে কৌণিক গতির ক্ষেত্রে আমরা ফোর্স বলতে কিছু বলতে পারি না,
সো রৈখিক গতিতে তুমি যেটাকে ফোর্স বলো সেটাকে আসলে কৌণিক গতির ক্ষেত্রে আমরা টর্ক বলি। ব্যাপারটা হচ্ছে সিম্পলি এটাই। আমি যখন একটা বস্তুকে ধাক্কা দেই তখন কি হয়, ওই বস্তুটা সামনের দিকে যায়। কিন্তু কৌণিক পথে তুমি যখন একটা জিনিসকে ধাক্কা দিবা তখন তোমার ধাক্কাটা কত বেশি কার্যকর হবে সেটা ডিপেন্ড করবে এই টর্কের উপর। ঠিক আছে, তুমি যদি অনেক দূরে দূরে থেকে ধাক্কা দাও, মানে তোমার অ্যাক্সিস থেকে অনেক দূরে থেকে ধাক্কা দাও, তখন একরকম মানে তখন অনেক বেশি কার্যকর হবে। তুমি যদি তোমার অ্যাক্সিস থেকে অনেক কাছে থেকে ধাক্কা দাও তখন অত বেশি কার্যকর হবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। সাদি মঈন, তুমি হ্যান্ড রেজ করছো, কিছু বলবা? জি স্যার। স্যার আরপিএম এর সাথে কি এটার কোনো সম্পর্ক আছে স্যার? কি সাথে? আরপিএম স্যার। আরপিএম বলতে কি মিন? স্যার আরপিএম স্যার, আর ওই যে স্যার যে একটা ঘূর্ণনের একটা সাইকেল আছে স্যার, রোটেশন পার মিনিট। রোটেশন পার মিনিট মোটর বা জেনারেটর ক্ষেত্রে পার মিনিট সেটা তো অন্য জিনিস। মানে যেহেতু তুমি কৌণিক গতিতে আসছো, তো কৌণিক গতির ক্ষেত্রে কৌণিক গতির সব জিনিসের সাথেই টর্কের একটা সম্পর্ক থাকবে, কিন্তু মানে রোটেশন পার মিনিট এটা তো আমরা এটাকে চাইলে মানে ফ্রিকোয়েন্সি টাইপ বলতে পারি। ওকে স্যার। ফ্রিকোয়েন্সি টাইপের জিনিস বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি টাইপ জিনিস আর কি। কিন্তু যেহেতু এটা কৌণিক পথে কৌণিক গতির ক্ষেত্রে প্রযোজ্য, সো মানে তুমি যদি টর্ক প্রয়োগ করো তাইলেই তো হচ্ছে যে আরপিএম তৈরি হয়। সিম্পলি হচ্ছে টর্ক হচ্ছে আমি যদি একটা বলে ঘূর্ণন তৈরি করতে চাই তাইলে আমার যে পরিমাণ সামর্থ্য, মানে আমি যত বেশি টর্ক দিব তত বেশি একটা বলে ঘূর্ণন তৈরি হবে। ব্যাপারটা হচ্ছে এইরকম, মানে ইটস ওয়ান কাইন্ড অফ ফোর্স, কৌণিক ফোর্স। ওকে, তো তাহলে আমরা টর্ক বললাম, মোমেন্ট অফ ইনার্শিয়া দেখলাম। আচ্ছা, টর্কের একক কি হবে? টর্কের একক হবে নিউটন মিটার। ঠিক আছে, নিউটন মিটার। এটার মাত্রা হবে কি, ফোর্সের যে মাত্রা ছিল ml t ইনভার্স 2, এর সাথে একটা l এর মাত্রা গুণ হবে, তাহলে ml ইনভার্স t ইনভার্স 2। আচ্ছা, তো এই অ্যাঙ্গুলার মোমেন্টাম এটাও হচ্ছে কনজার্ভ থাকে, মানে একটা total angular momentum of an isolated system about a fixed point is conserved. That means if there is no torque acting on a particle, its angular momentum will be a constant or a conserved value. মানে আগের বেলা রৈখিক ক্ষেত্রে আমরা কি বলছিলাম? রৈখিক ক্ষেত্রে বলছিলাম যদি কোনো বল কাজ না করে তাহলে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকবে। আর এখন আমরা ওই কথাটাই বলতেছি, যদি কোনো টর্ক না কাজ করে তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, সো আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা এক্সপ্রেস করতে পারি কি দ্বারা? L is equal to I ওমেগা, তাই না? যেখানে ওমেগা হচ্ছে আমার কৌণিক বেগ আর L হচ্ছে কি, I হচ্ছে কি মোমেন্ট অফ ইনারশিয়া। ওকে, এখন আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে কি হবে? ডিফারেন্সিয়েট করব আমরা হচ্ছে ওই সেম কারণেই আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখানে যেহেতু কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কি হবে, কৌণিক বলের সমানুপাতিক, তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? dl বাই dt সমান সমান d dt I ওমেগা। সো মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে এক ধরনের ভর। ভর কি, ভর তো সবসময় কনস্ট্যান্ট, এই কারণে ভরটাকে আমরা সামনে নিয়ে আসলাম। ঠিক আছে, আইটাকে সামনে নিয়ে আসলাম। তাহলে dl বাই dt সমান সমান I d ওমেগা বাই dt। আচ্ছা, এখন একটু চিন্তা করো যে ওমেগা হচ্ছে কি, ওমেগা হচ্ছে আমার বেগ। তাহলে বেগকে যদি টাইম দেয়া ভাগ করি তাহলে কি বের হয়? ত্বরণ। ত্বরণ। তাহলে আমার d ওমেগা বাই dt যে জিনিসটা আসবে সেটা হবে কি? ত্বরণ, মানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, কৌণিক ত্বরণ। সেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। সো d ওমেগা বাই dt সমান সমান হবে আলফা। আচ্ছা, যেটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। সো dl বাই dt সমান সমান আসবে কি I আলফা, যেটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ওকে, এখন আরেকটা জিনিস যে আমাকে বলো যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কিসের সমানুপাতিক হবে?
কৌণিক ভরবেগের সমানুপাতিক হবে। না না, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক হবে? স্যার টর্কের সমানুপাতিক হবে। টর্কের সমানুপাতিক হবে। আর টর্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি? টাও দ্বারা প্রকাশ করি। তাহলে টাও ইজ ইকুয়াল টু কি? টাও ইজ ইকুয়াল টু জিএল বাই ডিটি সমান সমান আই আলফা। ওকে, এখন আমরা বলছি যে যদি কোন একটা জায়গায় টর্কের মান 0 হয় বা বলের মান 0 হয় তাহলে ভরবেগ সমান থাকে। তাহলে টাও ইজ ইকুয়াল টু কি হবে? টাও ইজ ইকুয়াল টু 0। সো টাও ইজ ইকুয়াল যদি 0 হয় তাহলে কি হবে? ডিএল বাই ডিটি সমান সমান 0। সো ডিএল বাই ডিটি সমান সমান যদি 0 হয় তা আমরা আগেই জানি যে কোন একটা জিনিসের কে যদি আমরা ডিফারেন্সিয়েট করে 0 পাই তাহলে ওই জিনিসের মান কি? কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে কৌণিক ভরবেগ যে জিনিসটা সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো যদি আমরা কোন একটা বস্তুর উপর রেজাল্টেন্ট যে টর্ক সেই টর্কের মান 0 ধরি তাহলে তার কৌণিক ভরবেগের কোনো ধরনের পরিবর্তন হবে না। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য কনজারভেশন ল অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। কথাটা আবার একটু বলেন স্যার। কি বলবো বুঝি নাই। যেটা বললেন সেটা তো শুনতে পাইনি আমি। আচ্ছা, বললাম হচ্ছে যে মানে আমরা যদি কোনো বস্তুর উপর রেজাল্টেন্ট টর্ক এটা যদি 0 হয়, মানে কোনো বস্তুর উপর রেজাল্টেন্ট টর্ক মানে কোনো বস্তুর বল যদি 0 হয় অ্যাকচুয়ালি, তাহলে কি হয়? তার কৌণিক ভরবেগের কোনো ধরনের পরিবর্তন হয় না। মানে সিম্পলি আমি যদি বলি যে কোনো বস্তুর উপর যদি কোনো বল প্রয়োগ না করি বা টর্ক প্রয়োগ না করি তাহলে তার কৌণিক ভরবেগ বা রৈখিক ভরবেগ কোনো ভরবেগেই কোনো পরিবর্তন হবে না। এটাই আসলে কনজারভেশন অফ মোমেন্টাম বা কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। স্যার আমরা স্যার আগের সূত্রতে স্যার টর্ক সমান সমান যে ফোর্স ইনটু ডিসটেন্স দেখছিলাম। আবার স্যার এইখানে স্যার টর্ক সমান সমান যে মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন, এটা স্যার একই কথা। একটা সূত্রে তো অনেক কিছুই হয়, তাই হয় না? স্যার F is equal to ma, তারপরে F is equal to dp by dt, এরকম কত কিছুই তো করা যায়। এটা কিন্তু আসলে F is equal to ma, তাই না? টর্ক হচ্ছে F, m হচ্ছে I হচ্ছে m, আলফা হচ্ছে a। এর ঠিক চলে F is equal to m এর সূত্র। স্যার ওইটাই আসছে। কি এই চ্যাপ্টার কি কঠিন? না স্যার সহজ আছে। হ্যাঁ, সহজ যদি থাকে এই যে ম্যাথটা একটু দেখো তো এই ম্যাথটা করতে পারবা কিনা। পারবা? বলছে বয় weighing 40 kg is revolving at an angular velocity of 6 rpm in a merry-go-round about a circular path of 20-meter radius. Determine the angular momentum of the boy. Sorry. স্যার 96,000 আসছে তো। 96,000। 96,000 আসছে। কি করছো আমাকে দেখাও তো একটু। আমরা সূত্র তো জানি স্যার, মানে স্যার অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা শেয়ার করো। স্যার শুধুমাত্র সূত্রটা লিখে স্যার করছি স্যার, আসলে ভালোভাবে লিখিনি তো। যা করছো তাই দেখো, কি করছো সেটাই দেখো।
আমাদের বের করা লাগবে কি? বের করা লাগবে অ্যাঙ্গুলার মোমেন্টাম। স্যার আমার আছে 16,000 আসছে স্যার। 16,000। আচ্ছা, একটু দেখানোর জন্য প্রিপারেশন নাও, আমি দেখতেছি, দাঁড়াও। L is equal to I omega। তো তুমি I সমান সমান 40 কেমনে হইলো? অনেক স্যার আই সমান সমান আবার এম আর স্কয়ার আমরা জানি না, ওই হিসাবে লিখছে। হ্যাঁ, m r স্কয়ার 40। আচ্ছা, I সমান সমান m r স্কয়ার। হ্যাঁ, এম ইকুয়াল টু 40 না? m r স্কয়ার, হ্যাঁ মানলাম। তো ওমেগা সমান সমান 6 হইছে কিভাবে? তুমি যদি m এর মান মিটার ধরো, কেজি ধরো, আর তারপর হচ্ছে আর এর মান যদি তুমি ধরো হচ্ছে এম এর মান তুমি কেজি ধরলা, আর এর মান তুমি মিটার ধরলা, আর এইখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ধরলা আরপিএম, মানে রোটেশন পার মিনিট। মিনিট ধরলে কি হবে? সেকেন্ডে যাইতে হবে না? সেকেন্ডে যাইতে হবে। আচ্ছা, আরেকজন যে করছিলা তোমার হইছে? স্যার আমি ওই আরপিএম নিয়ে করছি স্যার, চেঞ্জ করি স্যার। তবে আরপিএম হবে এরকম, সিক্স ইন্টু 2 পাই ডিভাইডেড বাই সেকেন্ডে নিয়ে আসতে হবে 60। মিনিটে যদি এত যায়, মিনিটে যদি 6 আরপিএম যায়, তাহলে সেকেন্ডে কত যাবে? 60 ভাগের 1 ভাগ। আচ্ছা, আর রোটেশন পার মিটার, মানে একটা রোটেশনে কতটুকু ডিসটেন্স কভার করে? 2 পাই, তাই না? তো এভাবে করতে হবে, মানে ওমেগার মান আসবে এটা। স্যার এখানে কিছু পায়ের মান স্যার 180 নিব না স্যার 3.1416 এটা নিব। আমাকে একটু বলো তো কি নিবা বা কোনটা নেওয়া উচিত? 3.1416 স্যার 180 নিতে নিতে হবে তো স্যার, কোণের মান থাকলে স্যার, সাইন কস কোসাইন এগুলো থাকলে। কিন্তু আমাকে জাস্ট তোমরা একটু বেসিক জিনিসটা বলো যে কেন তোমরা 3.14 নাও, কখন 3.14 নাও, আর কখন হচ্ছে এটা নাও। আমাদের স্যার বলছিল স্যার যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন না থাকে সেইখানে, তাহলে স্যার ওইখানে স্যার পায়ের মান 3.14, আর যদি ত্রিকোণমিতিক ফাংশন যদি থাকে স্যার 1005.3 আসছে স্যার। কত আসছে? স্যার 1005.3 অথবা 320 পাই। তো এক্স্যাক্টলি বলতে পারতেছি না আমি অ্যান্সার কত, তো ওরকম কিছু একটা হবে আর কি, মানে ক্যালকুলেশন ঠিক থাকলে হয়ে যাবে, সমস্যা নেই। স্যার এরপর আমাদের একটা প্রেজেন্টেশন আছে স্যার, যদি একটু ওকে, হ্যাঁ, তাড়াতাড়ি ছেড়ে দিবেন। আমরা আজকে ছেড়ে দিব, নেক্সট দিন এরপর থেকে পড়বো।